যদি আনিস আলমগীর আপনাকে এই প্রশ্নটা করি, আমরা যতটুকু জানি আওয়ামী লীগের আতুর ঘর খ্যাত ধানমন্ডি 32-এর আশেপাশে আওয়ামী লীগ কিংবা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আজকে দেখা যায়, যদিও আজকে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে কি এইটাই কি স্ট্যাবলিশড হয়েছে তাদের মনে, যে শীর্ষ নেতারা পালিয়ে গিয়ে বিলাসী জীবন যাপন করছেন, তাদের এত ঝুঁকি নেওয়ার দরকার কি? তাই আজকে 32 কিংবা দেশের অন্য কোথাও মিছিল মিটিং তাদের দেখা যায়নি বিষয়টা? বড় নেতারা তো আগে পালিয়ে আছে, এটা তো নতুন না, কিন্তু এর মধ্যে কি গত 2 বছরে কি তারা রাস্তায় নামে নাই? তাতে নেমেছে, তারা আন্দোলন করেছে, চোরাগুপ্তা হোক, দাঁড়াতে পারে নাই, তারপরে নেমেছে, তারা গ্রেপ্তার হয়েছে। তো এখনও সেই অবস্থাতেই চলমান আছে। কিন্তু আপনি তার আগে কি হয়েছে সেটা দেখেন। এর আগের দিন তারা আন্দোলন করেছিল, অনেকগুলো নেতাকর্মীকে তাদের গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। তারপর আপনি 6টি জেলাতে সেনাবাহিনী নামিয়েছেন, বিজেপি নামিয়েছেন, তারপরে 18,000 পুলিশ নামিয়েছেন, তারপর আবার জামাতে ইসলাম নামিয়ে দিয়েছেন। এত কিছু নামানোর পরে তাহলে কিভাবে সেখানে তারা থাকবে? তারা দেখছে, আমি জানি না মঞ্জু ভাইরা নামছেন নাকি না, আজকে 11 দলের একটা সমাবেশ ছিল, 11 মঞ্জু ভাইরাও নামছে। মানে আপনি দেখেন, সরকারি দল সবসময় দেখা যায় যে তার প্রতিপক্ষকে রাস্তায় দমন রাখা হয়, যেটা অতীত সংস্কৃতি, এটাতে নতুন আওয়ামী লীগও তাই রেখেছিল। দেখা গেল যে তারা পুলিশ এত সংখ্যা হচ্ছে যে আর বিএনপির লোকজন ওইখানে রাস্তাতেই নাই। তা আজকেও তাই দেখা গেছে, বঙ্গবন্ধু এভিনিউতে দেখা গেল 2 পাশে পুলিশ এসে ভর্তি, মাঝখানে কেউ নাই, তারা অপেক্ষা করছে কেউ আসে কিনা আওয়ামী লীগের। তারপর 32 নম্বরও সেই একই ঘটনা, অন্যান্য জেলাগুলোতেও সেই কাণ্ড ঘটেছে, আওয়ামী লীগ আসে নাই। আমি মনে করি যে না আসাটা বরং বেটার। কারণ আপনি কেন এমন একটা পরিস্থিতিতে রক্ত দিতে আসবেন যেখানে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যে আপনাকে উঠতেই দেবে না, এবং ফাইনাল খেলার মতো দাঁড়িয়েছে। এখন কোয়ার্টার ফাইনাল হয়তো গ্রুপ পর্যায়ে খেলাতে যদি হয় যে সেটা হয়তো সরাসরি সেনাবাহিনী নামিয়ে দেওয়া, সরাসরি র্যাব, আর্মি, পুলিশ নামিয়ে দেওয়া, তার মানে হচ্ছে আপনি সর্বাত্মক প্রস্তুতি নিয়ে নেমেছেন। এবং এই নামা শেষ নয়, যেটা বলছিলাম আমি, যে সরকারি দল তো এই ধরনের সরকার এ ধরনের প্রতিহত করার জন্য নামে, সরকারি দল কোথাও নেমেছে আমি শুনি নাই, সরকারি দল বলেও নাই যে আমরা নামবো, কিন্তু বিরোধী দল অতি উৎসাহী হয়ে নেমে গেছে। আজকে তো রুহুল কবির রিজভিও নেমেছেন, নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছেন। ওকে, তার মানে হচ্ছে সরকারি দলও নেমেছেন, বিরোধী দলও নেমেছেন, তাহলে বাকি তো আর কেউ নাই। এবং যেটা আনইউজুয়াল, যেটা হচ্ছে বিরোধী দল নামার কথা না, বিরোধী দল কেন নামবে? সরকারি দলের সাথে কি হচ্ছে না হচ্ছে, তার মানে একটা গৃহপালিত বলবো না আমি, ভাই ভাই বিরোধী দল যারা আছে, সহমত বিরোধী দল সহ নামছে। তো এই পরিস্থিতিতে আপনি কিভাবে আশা করেন যে আওয়ামী লীগ নেতাকর্মীরা রাস্তায় নেমে বুকে রক্ত দেবে, যেখানে তাদের, আপনি নিজে উল্লেখ করছেন যে তাদের বড় বড় নেতারা দেশের বাইরে পালিয়ে আছে বা পালাতে বাধ্য হয়েছে বা থাকতে বাধ্য হচ্ছে, এবং হাজার হাজার নেতাকর্মী এখনও জেলে। তারা তো এটাও দেখছে রাস্তায় নামলেই তাদেরকে জেলে দেওয়া হচ্ছে, এবং জেলে যাদেরকে দেওয়া হচ্ছে তারা মুক্তি পাচ্ছে না, তাদের বছরের পর বছর জেলে পৌঁছতেছে। তো এই পরিস্থিতিতে আমি মনে করি যে এটা অস্বাভাবিক কিছু না। এবং আমাকেই এই আপনার 22 তারিখ রাতে আরেকটা শোতে জিজ্ঞেস করছিল যে আগামী কাল কী হবে, আমি কিছুই হবে না। এখন দেখতেছি আমার কথাই বলছে, কিছুই হয় নাই, যেভাবে আসছিল। ওয়েল ইনফর্মড বোঝা যাচ্ছে আর কি। না, কারণ আপনি দেখেন, আর্মি যদি নামান, আপনি যদি পুলিশ নামান, আপনি কাকে নামানো বাদ রাখছে? জামাত ইসলামও নামিয়ে দিয়েছেন। তো এর মধ্য দিয়ে তো আর কিছু করার নাই। সব রাষ্ট্রের যন্ত্র এবং রাজনৈতিক দল সবগুলো একসঙ্গে যদি নামে তাহলে তো কিছু করার নেই। তারা যদি এমন সুসংগঠিত একটা রাজনৈতিক দল মাঠে আছে তাহলে একটা বিষয় ছিল। তারা তো সুসংগঠিত না, তারা তো এখন বিপর্যস্ত। জাহাঙ্গীর ভাই, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এই বিএনপি, জামাত সব তো একসাথেই নামছিল, একসাথেই তো মানে বিরোধী আন্দোলনে ছিল। তখন তো এরা পাত্তাও পায় নাই, কারণ আওয়ামী লীগ তো এদেরকে কেয়ারই করে নাই তখন। তো এখন কেন মানে এই পরিস্থিতিটা কেয়ার করে না? কারণ হচ্ছে তখন তাদের সাথে আর্মি ছিল, পুলিশ ছিল। আচ্ছা, এখন নাই, সেজন্য এখন নাই। আপনার রাষ্ট্রযন্ত্র যার আছে তো সে আছে। আপনি ওনাকে বলছিলেন যে ওদের বিপর্যয়ের কথা, আমাকে কি কোশ্চেন করছেন নাকি? না, যে প্রশ্নটা ওইটাই যে
আপনি কি মনে করেছেন কিনা যে আওয়ামী লীগের এই পরিণতির জন্য শেখ হাসিনা দায়ী, বা শেখ হাসিনা কোন চক্রের ফাঁদে পড়ে শেখ হাসিনা জনগণ ও দলের ত্যাগী নেতা, আমরা দেখেছি দলের ত্যাগী নেতা কর্মীরা তারা অনেক সময় বঞ্চিত হয়েছেন বিভিন্ন ইয়ে থেকে, বিভিন্ন সেই ক্ষেত্রে এই কোন চক্রের ফাঁদে পড়েছিলেন শেখ হাসিনা, যার কারণে জনগণ থেকে দলের তৃণমূলের নেতাকর্মীদের কাছ থেকে তিনি একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন? এটা সার্বিক, আপনি শুধু শেখ হাসিনাকে বললে হবে না, এটা কি কম্বাইনলি একটা দেখতে হবে যে কেন আওয়ামী লীগের এই বিপর্যয় শুধুমাত্র শেখ হাসিনার কারণে, না শেখ হাসিনার সিদ্ধান্তের কারণে, নাকি আরও অন্যান্য কারণগুলো রয়েছে। আমরা যদি একটা একটা পয়েন্ট আউট করি, প্রথমে দেখবেন যে একটা জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, নেতাকর্মীরাদের মধ্যে তাদের আছে সবই, কিন্তু তৃণমূলের সঙ্গে একটা গ্যাপ তৈরি হয়েছে। তৃণমূলের কর্মীরা নিজেরা ভাবছিল যে তারা অবহেলিত, এবং সেই 24-এর আন্দোলনে তৃণমূল কীভাবে অংশ নিয়েছে আপনি দেখেন, নেই। তো এই অবস্থায় শহরকেন্দ্রিক আন্দোলনটা হয়েছিল, এবং শহরকেন্দ্রিক আন্দোলনের এই তৃণমূলের নেতাকর্মীরা যখন বঞ্চিত ফিল করে তখন তো দলের তো ঐক্য আর থাকে না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার প্রাতিষ্ঠানিক অবক্ষয় এবং সুশাসনের অভাব যেটা পরিলক্ষিত হচ্ছিল, জনগণ যেটাতে ক্ষিপ্ত হচ্ছিল। আপনি আমলাতন্ত্র এমনভাবে গ্রাস করেছে, আমলারা ইলেকশন করে দেয়, আমলারা জিতিয়ে দেয়, হ্যাঁ। এবং বিচার বিভাগের অবস্থা দেখেন, বিচার বিভাগেও সরকারি দলের ইশারায় বিচার বিভাগ চলে, এখনও যেটা আছে অব্যাহত আছে। মানে আনফর্চুনেট যে বাংলাদেশে এই কালচার এখনও চেঞ্জ হলো না। তারপরে আপনি দেখেন ভোটের অধিকার বিরাট একটা বিষয়। ভোট, আপনি জনগণ ভোট দেওয়ার অধিকার চায়, যেভাবে হোক। পাতানো নির্বাচন হচ্ছে, সেটা সরকার দল করে, কিন্তু জনগণ যা ভোটটা দিতে পারে। তো আওয়ামী লীগের আমলে দেখা গেছে যে ভোটের অধিকার মানুষের খুব অন্য হয়েছে। তারা 2008-এর কথা বলছেন, আমি 8কে অত ওইভাবে ধরবো না, 13-14টা মনে করেন একদলীয় হয়ে গেছে। যদিও আমি 14 ইলেকশনের জন্য সরকারকে ওইভাবে দায়ী করি না, কারণ আপনি অংশ নেন নাই, আপনার স্ট্র্যাটেজিক ভুল ছিল। আপনার ভুলের খেসারত হিসাবে বাংলাদেশে এখন আমি মনে করি যে 14 ইলেকশনে সরকার আওয়ামী লীগের পাশাপাশি যদি বিএনপি অংশগ্রহণ করতো, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আজ এই পর্যায়ে আসতো না, এবং 18-র মতো এরকম একটা ভুয়া নির্বাচন হইতো না, আবার 24-এর আবার নিজের আমি দামি নির্বাচনও হতো না। এই পরিস্থিতি কাটিয়ে উঠেছে। তো মানুষ ভোটাধিকার একটা বড় বিষয়, একটা জেনারেশনের ভোটের বিষয় ছিল। আমি শেষ করে দিচ্ছি আপনাকে। সর্বশেষ হলো ছাত্র জনতার যে আন্দোলন, এটা যে ক্ষোভ এবং আন্দোলনের, ছাত্র জনতার যে ক্ষোভ ছিল এবং আন্দোলনের ভুল মূল্যায়ন ছিল, যে বারবার বলা হচ্ছিল একটা বিদেশি শক্তি তাদেরকে ইয়ে করে দিচ্ছে, এবং তাদেরকে ওই আন্দোলনটাকে উস্কানো আন্দোলন মনে করছিল, এবং নিজেরাও উস্কিয়েছে। এটাকে সহজ সমাধান করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যারা এই দায়িত্বগুলোতে ছিল, তথ্য, শিক্ষা বা স্বরাষ্ট্র, আইন, এই তারা প্রত্যেকে এখানে ফেল খেয়েছে। দূরদর্শিতার অভাব ছিল, যেটা চরম দূরদর্শিতার অভাব ছিল। আর এখানে আরেকটা অ্যাডভান্টেজ যেটা দিয়েছে মানুষকে, যারা এর সঙ্গে যুক্ত ছিল, যে আন্দোলনে যারা যুক্ত ছিল, তারাও যে মানে বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে আন্দোলনের মধ্যে আপনার সহিংসতার মধ্যে তাদের সহিংসতার উস্কানি ছিল, সেটাও একটা বড় বিষয়। আজকে তো প্রমাণ হচ্ছে যে সে আন্দোলন সহজ আন্দোলন ছিল না, সেটাতে যারা নিগৃহীত হয়েছে বলা হচ্ছে তাদেরও সহিংসতার অংশ ছিল। সরকারি দল সেটাও মোকাবেলা করতে পারে নাই। এই সবগুলো, এবং বা জনগণও জানে নাই। জনগণ জানে যে নিরীহ লোকদেরকে মেরে ফেলতেছে। জনগণ যদি জানতো যে এই আন্দোলন হচ্ছে সরকার বদলের আন্দোলন, তাহলে কতজন লোক থাকতো সেটাও নিয়ে প্রশ্ন আসছে। জনগণ যদি জানতো যে এই আন্দোলন হচ্ছে যে সরকারকে ফেলে দেওয়া, এই আন্দোলন হচ্ছে মুক্তিযুদ্ধকে ধূলিসাৎ করা, এই আন্দোলন হচ্ছে 32 নম্বর ভাঙা, এই আন্দোলন হচ্ছে আপনার মব সৃষ্টি করা, তাহলে কিন্তু মানুষ এটাতে যেত, কত পার্সেন্ট যেত সেটাতে সন্দেহ আছে। কিন্তু আপনি যে এই এক দফার আন্দোলন করছেন সেটা আগে জনগণকে জানান নাই, সর্বশেষ এসে আপনি ডিক্লেয়ার করলেন এক দফা। তাহলে এখানে চালাকিটা ছিল যারা আন্দোলন করছিল, তারা যারা জড়িত ছিল তাদের অভ্যন্তরীণ এবং বিদেশি শক্তিও যদি এখানে ভর করে থাকে তাদের উপর, মানে খুব ভালোভাবে ওয়েল প্ল্যান্ড আকারে করেছিল। আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে শেখ হাসিনা কাদের উপর আসলে নির্ভর করে দেশ পরিচালনা করতে চেয়েছিলেন, আমলা, প্রশাসন, নাকি ভারতের উপর? ভারতের উপর তো একটা নির্ভরশীলতা ছিল। ভারত বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সর্বোচ্চ পর্যায়ের বন্ধুত্ব ভোগ করেছে।
সে বন্ধুত্ব, কিন্তু নির্ভরশীলতা তো জনগণের উপরে করতে হবে। নির্ভরশীলতা উনি বেশিরভাগ করেছিলেন প্রশাসনের উপরে, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, এদের উপরে তো বেশি নির্ভরশীলতা ছিল। এদের উপরে যদি নির্ভরশীলতা না থাকতো তাহলে ভোটকে মূল্যায়ন করতেন, জনগণকে মূল্যায়ন করতেন, সেটা তো হয় নাই। মুজিবুর রহমান মঞ্জু, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাশকতার আশঙ্কায় কারণ বিজিবি সেনাবাহিনী মোতায়েন করা হলো, কিন্তু 30 জুন পর্যন্ত, 30 জুনের পরে কি তাহলে আওয়ামী লীগ মিছিল করবে না? তখন কি সেনাবাহিনী মোতায়েন করা হবে কিংবা বিজিবি মোতায়েন করা হবে? আর যদি আইনশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক রাখতে হয় তাহলে আমাদের পুলিশ আছে, তাদের কাজটা কি? আওয়ামী লীগ তো কয়েকদিন আগে মিছিল করেছে, দুটো ঘটনা আমি দেখেছি। একটা হলো যে আপনার বোমা মেরে মেরে মিছিল করেছে, বোমা ফাটিয়েছে, মিছিল করেছে। এটা হচ্ছে ইয়ার দিকে, এটা কি বলে জায়গাটার নাম আমি মনে করতে পারছি না, গুলশানে যাওয়ার আগে। আর দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে যে গাজীপুরে বা কোথাও দেখলাম যে পুলিশকে বলছে যে সামনে আসবে না, মাইরা ফেলাবো, ইত্যাদি ইত্যাদি কথা। শুধু সেটা না, আমরা সব জায়গায় দেখি আওয়ামী লীগের নেতারা, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখবেন তাদের সবসময় একটা জঙ্গি ভাব, তাদের একটা উত্তেজিত ভাব। তো স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ, যেহেতু আপনি দেখবেন যে কেউ যদি পরাজয় মেনে না নেয়, সে যদি যেমন একটা যুদ্ধে আপনি হেরে গেছেন বা একটা খেলায় আপনি হেরে গেছেন, হেরে যাওয়ার পরে আমাদের ট্র্যাডিশনাল পথ হচ্ছে কি সবসময় ব্লেম করা, তো ওরা আমাদেরকে মায়েরা খেলছে, মার ছিল ইত্যাদি ইত্যাদি, যেটাই যে আপনি দেখবেন আনিস আলমগীর ভাই সহ এক শ্রেণীর লোকদের কিন্তু এই ধরনের কথাবার্তা, যে এই আন্দোলনটা বিদেশিদের হস্তক্ষেপ ছিল, এক দফা ছিল না, জনগণকে ভুল বোঝানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, জনগণকে এত নাকি ভুল বোঝানো? আপনি ইন্টারনেট বন্ধ করে দেবেন, আপনি হেলিকপ্টার থেকে গুলি করবেন, আপনি মানে 144 মানে কোনো মিটিং আসতে দিবেন না, আর জনগণকে ভুল বোঝাবে? আপনি তো বুঝাই দিচ্ছেন সব কিছু। আপনি একচ্ছত্রভাবে ক্ষমতাকে কেন্দ্রীভূত করে গুলি করে মেরে কেটে একটা একনায়কতন্ত্র কায়েম করবেন, ভারতকে বলবেন যে আমি আছি তো ভারত আছে, আমি নাই তো ভারত নাই, বলবেন যে ভারতকে বলবেন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে। জনগণ ভুল বুঝবে কেন? জনগণ তো সঠিকটাই বুঝেছে। দেখেন জনগণ কীভাবে সঠিকটা বুঝেছে। জনগণ যে বারবার বলতো যে শেখ হাসিনা ভারতের একটা চর বা ভারতের একটা পুতুল, সেটা তো এখনই প্রমাণিত হলো। কারণ শেখ হাসিনা গিয়ে টুঙ্গি পাড়ায় আশ্রয় নেয় না, উনি আশ্রয় নিয়েছেন গিয়ে ভারতে। উনি জেলখানায় আশ্রয় নিতে পারতেন। উনি যদি বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকতো, উনি বলতো যে আমি মরি কাটি বাংলাদেশের জেলখানায় থাকবো দরকার হয়, তাই না? ধরেন এরশাদের কথা ধরেন, এরশাদকে আমরা এত স্বৈরাচারী হিসেবে করেছি, এরশাদ তো পালায় যায় নাই, এরশাদ তো জেলখানার ভিতরে ঢুকেছে। তো আমার কথা হচ্ছে যে আপনি একটা, যেমন আনিস আলমগীর বলেছেন যে পুলিশ আর্মির সাথে থাকলে আওয়ামী লীগ বাঘ, মানে আওয়ামী লীগ বলতেছে পুলিশ আর্মি ছিল তখন। আওয়ামী লীগ না, শুধু সরকারি দল না, ধরেন আগে তো বিরোধী দল রাস্তায় নেমেছে, কারণ বিএনপির মিটিং, জামাতের মিটিংয়ে নিষেধাজ্ঞা দিচ্ছে, রাস্তায় বাস বন্ধ করে দিচ্ছে, পুলিশের রাস্তায় নামায় চেক করছে, তারপরেও বিএনপি আওয়ামী লীগ ঢাকায় আসছে না, মিছিল সমাবেশ করছে না। এখন কথা হচ্ছে যে আমি বারবারও বলার চেষ্টা করছি, আপনি এটার সাথে এটা তুলনা করতে পারেন না। আমি বিএনপি আওয়ামী লীগ আসছে, মানে বিএনপি যখন এসেছিল তখন তারা নিষিদ্ধ না, আপনি এখন তো নিষিদ্ধ, এখন দাঁড়ালে আপনি গ্রেফতার করছেন, জেলে দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, আমি আপনাকে বলি নিষিদ্ধ হওয়া এক জিনিস, আর দ্বিতীয় হচ্ছে তাহলে নিষিদ্ধ হলে আপনি আসবেন কেন? তাহলে আপনি আসবেন কেন? আপনি আইন মানেন। আপনি যদি বলেন যে নিষিদ্ধ হওয়ার কারণে আমি আসতে পারছি না, তখনও তো নিষিদ্ধতা দিয়েছিল, ঢাকায় নিষেধাজ্ঞা দিয়েছে না, সমাবেশ নিষেধ, বিএনপি অফিস তালা লাগিয়ে দিয়েছে না, জামাতের অফিস তালা লাগা ছিল না। এখন কথা হচ্ছে এগুলো কুতর্ক করে লাভ নাই। বাস্তব অবস্থা হচ্ছে নৈতিকভাবে আওয়ামী লীগের যে পরাজয়টা ঘটেছে, নৈতিকভাবে আওয়ামী লীগ যে গণহত্যার দায় আওয়ামী লীগের উপরে আবর্তিত হয়েছে, এটা কোনো আর্টিফিশিয়াল কিছু না, এটা ফুললি একেবারেই মানুষের রক্তচক্ষুর সামনে, সারা পৃথিবীর মানুষের সামনেই এটা ঘটেছে। এখন দেখেন যে কথাটা আনিস আলমগীর ভাই বললেন যে এটা এক দফার আন্দোলনে কেন আসলো, আপনি পৃথিবীতে যত গণ অভ্যুত্থান দেখবেন যে এটার একটা ক্রমধারা। গণ অভ্যুত্থান মানে কি? জনগণ কখন এসে এক জায়গায় হয়ে যায়? জনগণ কেন এসে গণভবন রেড করলো? গণভবন রেড করলে তো আপনি একটা নেতাকর্মী দেখাতে পারবেন কোনো রাজনৈতিক দলের? আপনি দেখবেন ঢাকা শহরের সাধারণ লোকেরা নেমে আসছে। কেন নেমে আসছে? তারা তো তখন বলতে পারতো না আমরা তো এটার জন্য করি না। কারণ নেমে আসছে, কারণ বঙ্গবন্ধুর ভাষণ বাজাচ্ছেন, বঙ্গবন্ধুর বাণী দিচ্ছেন, তখন তো বলেন নাই যে ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙবেন, বঙ্গবন্ধুকে উচ্ছেদ করবেন। আচ্ছা, বঙ্গবন্ধুর বাজনা বাজিয়ে আপনি তখন আন্দোলন করছেন। আপনি কোথায় ছিলেন আমি ঠিক জানি না ওই সময়। যাই হোক, আমি যেটা বলি, উনি হয়তো
মানে বাস্তবতায় ছিলেন কিনা জানি না, কারণ উনি দেখেন না বঙ্গবন্ধুর মূর্তি জনগণ ভেঙেছে। আরে সেটা তো পরে, বঙ্গবন্ধুর পরে না ভাই, আপনি বলছেন যে আন্দোলনের সময়, বলতেছি আন্দোলনে আপনি বঙ্গবন্ধুর বাণী দিচ্ছেন, আরে ভাই আপনি ঐক্য সাম্যের কথা বলতেছেন, বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিচ্ছেন, আর এই লোকগুলো কি জানে আপনি যে এই বঙ্গবন্ধুরে কিল করতে আসছেন দ্বিতীয়বার? লোকেরাই তো করেছে ভাই, আপনি লোকেরা করেছে কি করে নাই, আপনি তো আপনি যে জনগণকে রাস্তায় নামতে বলছেন সেই জনগণ জানে না, সেই জনগণ জানে না, যারা করেছে সেটা আপনারাই। আচ্ছা ঠিক আছে, জনগণকে সারা জীবন এগুলাই দোষারোপ করে তারা, কারণ আপনি দেখবেন যে সাধারণ জনগণ বাংলাদেশের আওয়ামী লীগের অফিস, শেখ হাসিনার ছবি, শেখ মুজিবুর রহমানের ছবি রাখে নাই মানুষ, ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে এগুলা সব রাজনৈতিক দলের লোক, সেটাও আপনাদের লজ্জা থাকার দরকার, কারণ এই রাজনৈতিক দল যাদেরকে মেরে কেটে গুম খুন করে শেষ করেছিলেন তাদের হাতে পরাজিত হয়েছেন। আপনি যেদিকে বলবেন খেলা আপনার বিপক্ষে যাবে। আপনি যদি বলেন যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মানুষ সেই ষড়যন্ত্র মানছে কেন? না, আমি তথাকথিত ষড়যন্ত্র বিশ্বাস করছি না, কিন্তু আপনাকে একটাই শুধু পয়েন্ট দিচ্ছি, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগান দিয়ে যখন আপনি রাস্তায় নামেন, তখন আমিও তো আপনার সাথে আছি, আমি তো বৈষম্য চাই না, কিন্তু এই যেদিনটা পার হলো সেদিনই বঙ্গবন্ধুর মূর্তির উপরে দাঁড়িয়ে আপনি প্রস্তাব করতেছেন, তার বাড়ি পোড়াচ্ছেন, এইখানে তো বেইমানি, এখানেই তো ষড়যন্ত্র, এখানেই তো পাকিস্তানি ষড়যন্ত্রের কথা বলছে, এখানে তো আমেরিকা ষড়যন্ত্রের কথা বলতেছে। ভাই শুনেন, ষড়যন্ত্র তো দেখবেনই, নিজের পুরুষত্ব না থাকলে সবসময় ষড়যন্ত্রকেই মানুষ কি করবে, দোষ দিবে। আপনি বলছেন বঙ্গবন্ধুর বাংলায় ঠাঁই নাই, হ্যাঁ ঠিক আছে, এটা তো ছিল অনেক আগের স্লোগান, কিন্তু আপনি যখন রাজাকারের নাতিপুতি বলছেন তখন কি হয়েছে সেটা কি ভুলে গেছেন? না, রাজাকারের নাতিপুতির পরে এই স্লোগান চলতেছে। জি না, আপনি ভুল বলতেছেন, আপনি সাংবাদিক হিসেবে ভুল তথ্য দিয়েন না, আমি আপনাকে আরে ভাই আপনি এটা ভালো করে পড়েন, দেখেন একটা সময়ের পরে সেইটা আর হয় নাই। যখন আপনি ওই ছেলে মেয়েগুলোকে রাজাকারের নাতিপুতি বলছেন, যখন রোকেয়া হল থেকে, শামসুন্নাহার হল থেকে মেয়েরা নেমে আসছে, আপনি যখন ছাত্রলীগ দিয়ে পিটাইছেন, তখন বঙ্গবন্ধু টন্ধু সব উড়ে গেছে, তখন আর কেউই সেই জায়গায় থাকে নাই। আপনার যারা ছাত্রলীগের ছিল বিরাট একটা অংশ কিন্তু প্রতিবাদও করেছে। এই যে সার্জিস আলম, যাকে বলা হয় যে সে ছাত্রলীগের নেতা ছিল বা ছাত্রলীগের কর্মী ছিল, তো ওরাও তো আন্দোলনে এসেছে, ওরা নিজের হাতে নিজের সেই ঐতিহাসিক, আপনি দেখেন এই যে জাসদকে বলা হয়, তো জাসদ বঙ্গবন্ধুর নামে রাজনীতি করে নাই, বঙ্গবন্ধুর নামে মুক্তিযুদ্ধ করে নাই, তো সেই জাসদের সে আওয়ামী লীগই বলছে বঙ্গবন্ধু হত্যার জন্য জাসদ দায়ী। তা আপনি কি এখন এটা বলতে পারবেন যে বঙ্গবন্ধুর নাম নিয়ে বঙ্গবন্ধুরে গুলি করে দিচ্ছে? সুতরাং এই সমস্ত ফাও বিতর্ক তুলে লাভ নাই। বাস্তবতা হচ্ছে আপনি এই রাষ্ট্রের সব কিছু ধ্বংস করেছেন, ধ্বংস করার পরে রাজনৈতিক দলের আন্দোলনকে আপনি মেরে কেটে দমন করেছেন, বছরের পর বছর দাঁড়াইতে দেন নাই, ইলেকশন করতে দেন নাই, গুম করে নিয়ে গেছেন, লাশ খুঁজে পাওয়া যায় নাই। এই শত শত ঘটনার পর আপনি এত দুর্নীতি করেছেন যে নিজে বাহাদুরি করে বলছেন যে আমার পিয়নেরও 400 কোটি টাকা আছে, এগুলোকে আমরা বানাইছি। এগুলো তো আপনাদের সব কথা। আপনার বেনজিরের দুর্নীতির মানে কাহিনী ফাঁস হয়েছে কখন? আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে। ছাগলকাণ্ড কখন হয়েছে? আওয়ামী লীগের আমলে। তো এই পরিস্থিতি, এই যে ব্যাংক দখল হয়েছে, ইসলামী ব্যাংক কখন হয়েছে, কার হাতে হয়েছে, সব আপনার আসছে না। সুতরাং এগুলো বলে লাভ নাই। ষড়যন্ত্র যদি করে আপনারা, আপনি যেগুলোর উদাহরণ দিচ্ছেন এগুলোতে ডিপেন্ড করার আমার কোনো দরকার নাই। আমি আপনাকে রাজনৈতিক দলটা করেছে, তারা ওই সরকার করেছে, এগুলো আমরা জানি এবং করেছে বলে আমরা প্রতিবাদ করেছি। আমি আপনাকে যেটা বারবার বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে চোরাগুপ্ত আন্দোলন হয়েছে, এখানে আন্দোলনের মধ্যে সশস্ত্র গ্রুপ ঢুকেছে, এখানে আন্দোলনের বৈষম্যের বাংলার কথা বলে এখানে নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে। এখানে যে ছাত্রলীগের কথা যে আপনি বলতেছেন, ওরা নিজেরা ছাত্রলীগ স্বীকার করে না, ওরা লঙ্গির তলে থাকা লোক স্বীকার করছে। আমি আপনাকে বলছি তো এগুলো সব গায়ের জোরের কথা। প্রথম কথা হচ্ছে, আমি আপনাকে বলি, আপনাদের এই সমস্ত গায়ের জোরের কথা খাটবে না, চলবে না। আপনার যদি এভিডেন্স থাকে, ঠিক আছে, আচ্ছা আমি ধরে নিলাম, ধরেন আপনার কথার আলোকে যেখানে চোরাগুপ্ত আসছে, এখানে নানা রকমের এলিমেন্টস ঢুকছে, সো হোয়াট, ঢুকবে না? আপনি সবাইকে হোস্টাইল করতেছেন, ঢুকবে না? সে ফর এক্সাম্পল ধরেন বিএনপির লোকেরা, জামাতের লোকেরা সর্বাত্মক শক্তি দিয়ে জুলাই আন্দোলনকে সাহায্য করেছে, কিন্তু যখন তারা পাবলিকলি এসেছে তখন বলেছে যে না, আমরা এগুলোর সাথে নাই। ঠিক আছে, কেন করেছে? কারণ আপনি তো বিএনপির দলে দলে লোককে গ্রেফতার করেছেন। আপনি দেখেন, আপনি একদিকে বলছেন যে এখানে রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে, আরেকদিকে বলছেন যে রাজনৈতিক দলের নেতারা ছাত্রদেরকে ব্যবহার করেছে, আবার একদিকে তাদেরকে বিনা কারণে গ্রেফতার করছেন, আবার তাদেরকে বলছেন যে তো রাজনৈতিক দলের নেতারা, রাজনৈতিক কর্মীরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করবে না,
আপনি জামাতকে নিষিদ্ধ করে দিয়েছেন, তো জামাত আপনাকে মানে হোস্টাইল করার জন্য, আপনাকে নিষিদ্ধ করার জন্য সে কাজ করবে না? আপনি আওয়ামী বিএনপির নেতাদের মানে লক্ষ লক্ষ মামলা দিয়ে রাখছেন, খালেদা জিয়াকে জেলে ঢুকে রাখছেন, তারেক রহমানকে দেশ থেকে বের করে দিচ্ছেন, আর সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না? আশ্চর্য কথা। আর সে যখন তার কাজ করবে, আপনি যখন তাকে সঠিক রাজনীতি করতে দিবেন না, আপনি যখন তাকে সঠিক রাজনৈতিক পথে হাঁটতে দিবেন না, তখন সে তার সর্বাত্মক রাইট তৈরি হয় তার কাছে। আমরা যে আজকে গণ অভ্যুত্থানকে কেন বৈধ বলছি, গণ অভ্যুত্থান তো সংবিধান গণতান্ত্রিক রাজনীতির বিপক্ষে দাঁড়িয়ে গণ অভ্যুত্থান হয়। আপনার সাথে এই সবগুলোতে আমার একটা তো দ্বিমত না, নাই। ঠিক আছে, আমি আপনাকে বলি, সেজন্য আমি আপনাকে বলি একটু, যখন রাজনৈতিকভাবে একটা শক্তিকে মোকাবেলা করতে হবে, আপনি বলতেছেন যে আমরা চোরাগুপ্তা করব, আমরা রাজনীতি করব, আমরা সব কিছু করবো, আমরা এটাতে আসবো। জনগণকে যখন মিক্স করছেন সেই জায়গায় আপনার সাথে আমার দ্বিমত। আপনি রাজনৈতিক দল হিসেবে আপনি তাকে ট্রাফল করার জন্য যা ইচ্ছা করেন গিয়ে আপনি ভাই, রাজনৈতিক দলের মূল কাজই তো হচ্ছে জনগণকে অসম্পৃক্ত করা। হ্যাঁ, আপনি অদ্ভুত কথা বলছেন। জনগণকে আপনি মিথ্যা প্রতিশ্রুতি ভাই, জনগণকে এত বোকা নাকি? জনগণকে মানে কাঁচা মাছ খায় নাকি? এবং সরকারি দলে যেটা দোষ হিসেবে আমরা যেটা দেখেছি এখনো পর্যন্ত, সেটা হচ্ছে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে তারা শক্তি প্রয়োগ করেছে। এখানে শক্তি প্রয়োগ, জনগণকে এত আন্ডারএস্টিমেট করেন না। ছাত্রদের মৃত্যু হয়েছে, সাধারণ জনগণেরও মৃত্যু হয়েছে, সেটাই হচ্ছে বিষয়। আওয়ামী লীগের পরাজয়, 24-এর পরাজয়ের মূল তো ওই জায়গায়। কিন্তু এমন না, কিন্তু এটাও স্বীকার করতে হবে 24-এর যে আন্দোলন, সেখানে আপনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনারা মিথ্যা স্বপ্ন দেখিয়েছিলেন। ওই মিথ্যা স্বপ্ন দেখানোর পর আপনারা ইউনুসকে এনেছেন এই যে স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা হিসাবে, পাকিস্তানি প্রেতাত্মা হিসাবে। তারপর কি করলো? দেশটাকে শেষ করে দিয়ে চলে গেল। কষ্ট থাকলে, মনে হতাশা থাকলে অনেক কথাই বলা যায়। আপনি বলেন, এটা তো সমস্যা নাই। কথা হচ্ছে, শুনেন, আপনি তো হতাশ করে দিয়েছেন, আমি তো 24 সমর্থন করেছিলাম, আপনি নিজে তো হতাশ করছেন। আপনারা হতাশা থেকে অনেক ব্লেম করবেন, অনেক কথা বলবেন। কথা হচ্ছে আপনি পুরো জনগণকে হতাশ করেছেন। কথা বললে লাভ নাই। যে কোনো একটা গণ অভ্যুত্থান যেহেতু জনগণের নেতৃত্বে হয়েছে, এখানে কারো কোনো স্পষ্ট প্রমিস ছিল না। আমি যদি জিজ্ঞেস করি এখন আপনাকে যে গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য কী ছিল, কেউ কি কোনো একটা লক্ষ্যমাত্রা ঠিক করেছে? করে নাই। গণ অভ্যুত্থানের সূচনাটা আমরা যদি ধরি, জুলাইটা শুরু হয়েছে কি নিয়ে? বৈষম্য নিয়ে। শুরু হয়েছে কি নিয়ে? কোটা নিয়ে। এটা ক্রমান্বয়ে যেতে যেতে আপনি বিশ্ববিদ্যালয় বন্ধ করেছেন, আপনি মানে মানুষ হত্যা করেছেন, তখন এটা গণহত্যার দাবিটা আসছে, আপনার খুনের বিচারের দাবি আসছে, মন্ত্রীদের পদত্যাগের দাবি আসছে, শেষ পর্যন্ত কি এটা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি আসছে। এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। গণ অভ্যুত্থান এই ধরনের স্পন্টেনিয়াসলি তার বৈধতা, তার জায়গাটা সে তৈরি করে। এখন কথা হচ্ছে, গণ অভ্যুত্থানের আমাদের বড় প্রাপ্তি যেটা, সেটা হচ্ছে শেখ হাসিনার পতন, আওয়ামী লীগের পলায়ন, এবং আরও একটা বড় আমাদের প্রাপ্তি হচ্ছে তার ইন্ডিয়াতে তার পুনর্বাসন, মানে তার ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নেওয়া। কারণ আপনার শত্রু যখন গিয়ে আপনার শত্রু জায়গায় আশ্রয় নেয়, যে আপনার বিরুদ্ধে অনবরত আপনার শত্রুতা করছে, সেটাও আপনার এক ধরনের বিজয়। এখন যেটা উনি বুঝাতে চাচ্ছেন যে আমরা সফল হইতে পারছি কিনা, কারণ গণ অভ্যুত্থানের সফলতার অনেক ওয়েভ আছে। যেমন সাফল্য কি, কারণ বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেলে ছিল, তারা বেরিয়ে আসতে পারছে। আমরা যারা জেলে ছিলাম, আমরা বেরিয়ে আসতে পারছি। আমাদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা ছিল, মিথ্যা মামলাগুলো প্রত্যাহার হয়েছে। যত বিভিন্ন জায়গায় দখল হয়েছে, সে দখলগুলো মুক্ত হয়েছে। এখন সুশাসন হবে কিনা, গণতান্ত্রিকভাবে দেশ চলবে কিনা, নাকি দেশ আবার মানে ফ্যাসিবাদের দিকে যাবে, নাকি আমাদের মধ্যে গণ্ডগোল শুরু হবে, এগুলো নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক জায়গার উপরে। দুটো আলাদা জিনিস। আওয়ামী লীগের বৈধতা, আওয়ামী লীগের ফিরে আসার বিতর্ক এক জিনিস, আর গণ অভ্যুত্থানের পরে আমরা সফল হতে পারবো কিনা, নাকি আমরাই আবার আওয়ামী লীগ হয়ে যাব, নাকি আমাদের হাত ধরে আবার একই ধরনের কাজ হবে, এটা হচ্ছে আলাদা তর্কের বিষয়। আমি যেটা বোঝাতে চাচ্ছি, যেটা আনিস আলমগীর ভাইয়ের সাথে আমি দ্বিমত করছি, যে এখানে কোনো জনগণকে ভুল বোঝানো হয় নাই। জনগণ বরং যেই জনগণ জীবনে রাস্তায় নামে নাই, জীবনে আসে কাজ করে না, যেমন আপনি দেখবেন যতগুলো জায়গায় মানে এই যে থানা আক্রমণ হয়েছে, মানুষ বিটিভি ভবন হামলা করেছে, দেখবেন সেখানে রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা ছিল না, সাধারণ মানুষ গিয়ে সেটা করেছে। তাহলে জনগণকে কি কেউ ভুল বুঝাইছে? কেউ ভুল বোঝায় নাই, বরং জনগণকে ঠেকানো যায় নাই, জনগণ রক্ষা করে। আপনি দেখবেন জয়নাল, আমি 6 তারিখে জেল থেকে মুক্তি পেয়েছি। 6 তারিখে বের হয়ে আমি যখন আসছিলাম, ওনার বাসাও কিন্তু আমার পাশে, 32 নম্বরের পাশে ওনার বাসা। আমি দেখেছি 32 নম্বর পাহারা দিচ্ছে ছেলেরা, ঠিক আছে, পাহারা দিচ্ছে যে এখানে কোনো আক্রমণ করা যাবে না। আমি ডিবি অফিসে গেছি আমার মোবাইল ফোন উদ্ধার করার জন্য, আমি দেখেছি সেখানে ছাত্ররা পাহারা দিচ্ছে। দেখেন, মানে প্রথম দিনের যত মামলা হয়েছে, দ্বিতীয় দিন থেকে প্রোটেক্ট করেছে। আপনার মনে থাকার কথা, ছাত্ররা রাত জেগে পাহারা দিয়েছে, পুলিশ ছিল না। সুতরাং এখানে জনগণকে ভুল বোঝানো হয় নাই, বরং জনগণই দায়িত্ব নিয়েছে। এই মিথ্যা ভুল ডায়লগ আওয়ামী লীগ দিয়ে কোনো লাভ হবে না, কারণ জনগণকে শত্রু বানায়া কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। আনিস আলমগীর একটু জানতে চাই, আনিস আলমগীর
আওয়ামী লীগ কি আসলে দ্রুত রাজনীতিতে ফিরতে পারবে? যদি ফিরতে পারে, সেই ক্ষেত্রে প্রথম প্রতিবন্ধকতাটা কি যদি ফেরার জন্য? দ্বিতীয় কথা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরতে পারবে কিনা? শেখ হাসিনার নেতৃত্বে ফিরতে পারবে কিনা এটা তো আওয়ামী লীগের লোকজন জানে, তারা তাকে নেত্রী হিসাবে কতটা নেবে। কিন্তু আপনি নির্ভয়ে বলেন, আওয়ামী লীগ হাসিনা আপনাকে আর কোনো হাসিনার ভয়ের থেকে মুক্ত হয়ে বলেন। আমি হাসিনার ভয় পাই না, আমি কাউরে ভয় পাই না, আপনি খুব ভালো করে জানেন। আপনি যারে আপনি ফির মানে ইনুসেরও ভয় পাই না। ঠিক আছে, তো ইনুস তো নাই, এখন অসুবিধা নেই। ইনুস নাই, তারপরেও তো আসতে চায়, আপনারা তো তার পিছিয়ে এখনো লেগে আছেন। তো যেটা বিষয় হচ্ছে শেখ হাসিনা, আমরা মনে করছি যে তার জনপ্রিয়তা নাই, সে তাকে পালিয়ে গেছে, অন্য একটা দেশে আশ্রয় নিয়েছে, কিন্তু তার দলের লোকরা তো তাকে এখনো ওই আসনে রেখেছে। তাকে ছাড়া তো তারা অন্য কোনো নেতৃত্ব চিন্তাই করে না। কিন্তু তার একটা জিনিস তাদের মধ্যে ফিল আছে যে যে লোকগুলোর কারণে শেখ হাসিনার এত পতন হলো, শেখ হাসিনা ওই লোকগুলোকে কি ছেড়ে দিয়েছে কিনা, যে ওবায়দুল কাদের বলেন বা এরকম আরও হাসান সাহেব বলেন, গোলাপ বলেন, আরও 2-4 জন আপনি নাম নিজেও বলতে পারেন, এগুলার অনেকের এই সমস্ত কারণে, বা কিছু আমলা, কিছু পুলিশ কর্মকর্তা, এই যে ডুবানোর যে বিষয়টা, এবং আর্মিকেও দায়ী করে কেউ কেউ, তো সবগুলোর কারণে যদি উনার পতন হয়ে থাকে, তো উনি যদি ওদেরকে আবার ওন করেন তাহলে আসা তো কঠিন হয়। তো আসাটা বেটার হয় উনি দলটাকে পুনর্গঠিত করা, এবং কালকেই আসতে হবে এই মেন্টালিটি ত্যাগ করা। সময় নিতে হবে, সময় দিতে হবে, দল পুনর্গঠনের সুযোগ দিতে হবে, এবং দল যদি তার পুনর্গঠনের কাজে যায়, দল যদি এই ধরনের সহিংসতার মধ্যে না যায়, তাহলে দেখবেন যে যারা এই যে মঞ্জু ভাইরা যেভাবে মানে বিরোধী দল, সহমত বিরোধী দল হয়ে আছে, এবং বিএনপি এবং সহমত বিরোধী দল, এরাই জনগণ দেখবেন যে বিরক্ত হয়ে যাবে, কারণ এদের কর্মকাণ্ড খুব ভালো কিছু হচ্ছে না। মানুষ দেখবে যে ভাই ক্ষমতায় কে আছে তাতে কি আসে যায়, আমার বিএনপি না আওয়ামী লীগ, ডাজন্ট ম্যাটার তাদের জন্য। তারা চায় যে একটা ভালো সুশাসন, আর সুশাসনের জায়গাটাতে থেকে আমরা যখন সরে আসি তখনই তো সমস্যা তৈরি হয়। তখন দেখা যায় যে আপনার সে একই পথে মানে হওয়া, জনগণকে আমরা বলি যে মানে ক্ষমতার উৎস, মানে রাজনৈতিক দল কিন্তু রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে আমরা একটা চিরস্থায়ী বন্দোবস্ত পেয়েছি, তাহলে সেই চিরস্থায়ী বন্দোবস্ত তো থাকে না। জনসমর্থন ধরে রাখতে হলে প্রতিনিয়ত জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে, কিন্তু আজকে কোথায় জবাবদিহিতা? আজকে জবাবদিহিতার জায়গা কি আছে? আজকে আদালত কেমন চলছে, আজকে অন্যান্য প্রতিষ্ঠানগুলো কেমন চলছে, এটা কি আগের থেকে চেঞ্জ হয়েছে? হাসিনার আমলে যা ছিল, সেই ইউনূসের আমলে যা ছিল, তার থেকে পরিবর্তনটা কোথায়? জনগণের স্বার্থ কোথায় উদ্ধার হচ্ছে? জনগণ এখনো তো আপনি সেই ফেসবুকে সেই পোস্টটা দিয়েছেন যে বিশ্ববাটপার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিতর্কিত শাসন ব্যবস্থার পর দেশবাসী প্রাণহানি মুক্ত একটি স্বস্তিদায়ক ও গণতান্ত্রিক পরিবেশ আশা করেছিল। জনগণের সেই প্রত্যাশা কবে পূরণ হবে তা আজও অনিশ্চিত। কিন্তু আপনি বিএনপি সরকারের উপর কি সেই প্রত্যাশা রাখতে পারছেন না? এটা ধারাবাহিকতা। বিএনপি তো, আমি চাচ্ছি যে বিএনপি আরও বেটার কিছু করবে। আমরা যেটা মঞ্জু ভাইয়ের সাথে আমার যেটা তর্ক হচ্ছে, মঞ্জু ভাই হয়তো তার দর্শকদেরকে বিভ্রান্ত করবেন যে আনিস আলমগীর এখানে এটা কি বলে বিপ্লবের বিরুদ্ধে নেমে গিয়েছে, আমাদের এই করেছে, কিছুই করছে না, বিপ্লবের জায়গায়। কিন্তু মানুষ যে ধোঁকা খাইছে, বিপ্লবের কথা বলে যে জনগণকে ধোঁকা দিয়েছেন মঞ্জু ভাইরা, উনি অবশ্য বেশি দায়ী হবে না, জেলে ছিলেন যেহেতু। তো এই যে ধোঁকাটা দিয়েছে এবং বৈষম্যের স্থান নাই বলে বৈষম্য তৈরি করেছে, এখন যে ঘরে ঘরে মানুষ শুইতে পারতেছে না, এক দল আরেক দলকে পিটাচ্ছে, এই যে মব সংস্কৃতি দেশের বাইরে পর্যন্ত চলে গেছে। আপনি দেখেছেন যে দেশে যাচ্ছে সে দেশে মব সংস্কৃতি নিয়ে যাচ্ছে। তো এইগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য তো আমরা চাইছি যে গণতন্ত্র, সুশাসন এবং জবাবদিহিতা, এবং কিন্তু সেটা সেই জায়গাটা তো আমি অভাব বোধ করছি, সেটা ধারাবাহিকতা চলছে। এবং আমি জেলখানায় গিয়েছি, আমার যেটা সবচেয়ে ফিলিং যেটা হয়, নিরীহ লোকজনকে ধরে ধরে জেলে রেখে দিয়েছে। এখানে যে দায়ী লোকজন ছিল না তা না, অনেকে আছে, কিন্তু সেই লোকগুলোকেও আপনি ভুয়া মামলা দিয়ে রেখেছেন। তাদেরকে অরিজিনাল মামলা দেন, কিন্তু নিরীহ লোকজনের শত শত লোকদেরকে জেলে রেখেছেন, এটা তো কোনো কল্যাণ বয়ে আনবে না। সো এই জিনিসগুলো যদি ঠিক না হয় এবং দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার যদি বন্ধ না হয়,
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি দলীয়করণ বন্ধ না হয়, এই যে পুলিশ বাহিনী যে নিজেদের বাহিনী হিসাবে পালা, সেটা যদি বন্ধ না হয়, আর ভোটের অধিকার রক্ষার যে বিষয়টা, সেটাতেও যদি আপনি ঠিক না থাকেন, এখন শুনতেছি ভোট করতেছেন, এক ভোট করলেন, শেখ হাসিনা ভোট দিতে দেয় না, আর আপনি নিজে ভোট করলেন, আপনারা একদলীয় ভোট করলেন, আমরা আর মামুরা একটা ভোট করলেন, তারপরে এখন ইউনিয়ন পর্যায়ে ইলেকশন করবেন, স্থানীয় সরকার নির্বাচন, সেটা তো এখনও ঠিক হয়নি যে আওয়ামী লীগের লোকজন অংশ নিতে পারবে কিনা, কারণ সেটা তো দল ছাড়া ইলেকশন হবে। সেখানেও তাদের বলেছেন, তথ্য উপদেষ্টা বলেছেন নিরপরাধ, তাদেরকে তথ্য উপদেষ্টা বলে গেছেন, কিন্তু তাদেরকে প্রিভেন্ট করার জন্য আইন তৈরি হচ্ছে। আইনটা কি, যে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল কিনা সেটা এখানে দিতে হবে, মোসলেখা দিতে হবে। সো এই যে প্রক্রিয়াগুলো যে একটার পর একটা আপনি করতেছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলোতে, মঞ্জু ভাই নিশ্চয়ই এটা আপনিও অবগত আছেন, দেখেন পেশাজীবী সংগঠনগুলোতে যে ইলেকশন হচ্ছে সেটা একতরফা, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সব জায়গায়। তো তাহলে আমরা যে আশা নিয়ে এই যে 24-এর গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখেছিলাম, বৈষম্য বিরোধী বাংলাদেশ দেখেছিলাম, সেটা তো হয় নাই। এটা শুধু ক্ষমতার বদল হচ্ছে। তাহলে তারেক রহমান মানে কি বিএনপি আওয়ামী লীগ কি একই পথে এখনো পর্যন্ত একই রকম হাতে হাঁটছে। কোন পরিবর্তনটা আপনি বাহ্যিকভাবে আপনি চোখে পড়তেছে বলেন যে না আওয়ামী লীগের আমলের থেকে এই আমলটা এই জিনিসটা আমরা পরিবর্তন দেখছি। এবং ইউনূস এটাকে ধ্বংস করার পর কমেছে এরকম কথা, ইউনূস ধ্বংস করার পর সেই ধারাবাহিকতা এখন আবার চলে আসছে, যে ইউনূসের থেকে যে চেঞ্জ আসবে সেই চেঞ্জটাও আসে নাই। আপনি গুম খুনের কথা বলতেছেন, কমছে। এই ইউনূসের আমলেও গুম করা হয়েছে, সেই প্রমাণ আছে। ইউনূসের আমলেও গুম করা হয়েছে, অন্তত 2 জন ব্যক্তি আছে, তুলে নিয়ে গেছিল, নখ তুলে নিয়েছে, এরকম প্রমাণ আছে। যে গুম খুম বন্ধ হয় নাই, গুম খুম যদি বন্ধ হবে তাহলে গুম কমিশনের বন্ধ হলো কেন? ওইটা তো থাকা দরকার ছিল, তাই না? তো নিশ্চয়ই রাষ্ট্রযন্ত্র চায় যে এই যে জিনিসগুলো আমাদের দরকার, আমরা এগুলো রাখবো, তো রাখছে। জি, অসংখ্য ধন্যবাদ মুজিবুর মঞ্জু। আসলে আমরা যেই প্রশ্নটার শেষে করতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগের, অর্থাৎ ৭৭তম আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বলতে গেলে ৭৭ বছর এই আওয়ামী লীগ বেশ বিদর্পে তারা রাজনীতি করে গেছে। আওয়ামী লীগের এই পরিণতি থেকে আসলে বর্তমান যে রাজনৈতিক দলগুলো এখন ক্ষমতায় কিংবা বিরোধী দল, তারাও কি কোনো শিক্ষা নিতে পারবে বা শিক্ষা নেওয়া উচিত বলে মনে হয়? না, শিক্ষা নেওয়া উচিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ইতিহাস তো বলে যে সেই পথে হাঁটছে কিনা আদৌ? সে পথে দুটো জিনিস আপনি যদি আমাকে এক বাক্যে বলতে বলেন, তাহলে সেই পথে হাঁটার লক্ষণটা কম। ঠিক আছে? কারণ আমাদের দেশে হয় কি, আমাদের দেখুন যখন ক্ষমতা থাকে, ক্ষমতার স্ফুরণটা একটা আলাদা রকমের জায়গা। যেমন দেখবেন চাঁদাবাজি, একদলীয় শাসন, দলীয় দৌরাত্ম্য, এগুলোতে আপনি দেখবেন যে দলই ক্ষমতা যায় সে একই রকম আচরণ করে। যেমন আমি যদি বিএনপির অবস্থাটা এখন ধরি, যে বিএনপির মধ্যে আমি 2 ধরনের আচরণ দেখতে পাচ্ছি। একটা আচরণে আওয়ামী লীগের সাথে মিল আছে, যেটা যে দলীয়করণ, তারপরে আপনার ওই যে সব জায়গায় নিজস্ব লোকদেরকে দিয়ে ক্ষমতার জায়গায় বসানো, এই জায়গায় মিল আছে। এখন বিএনপি হয়তো বলতে পারে যে আমরা এত নিগৃহীত ছিলাম, আমরা 2/3 সমর্থন পেয়েছি, স্বাভাবিকভাবে আমরা আমাদের দলীয় নিয়োগ দেব। হ্যাঁ, ঠিক আছে, আপনি দলীয় নিয়োগ দিচ্ছেন, কিন্তু আপনি তো সেটা কমিট করেন নাই। আপনি যখন প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন এই কমিটমেন্টটা আপনার ছিল না যে আমি সব জায়গায় আমার দলের লোক বসাবো, বরং কমিটমেন্টটা উল্টা ছিল। আপনি বলেছিলেন যে আমি এখানে এক ধরনের জাতীয় সরকার, এক ধরনের সবাইকে নিয়ে একটা সুশাসন কায়েম করব। দ্বিতীয় হচ্ছে আচার আচরণগতভাবে আমরা অনেক পার্থক্য দেখতে পাচ্ছি। যেমন আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি বিরোধী দলের কোনো অস্তিত্ব নাই। এখানে বিরোধী দল আছে, বিরোধী দল কাজ করছে। উনি হয়তো ওই যে একটু ঠেস মেরে বলেছেন যে সহমত বিরোধী দল, ঠিক আছে, এটা ওনাদের সমালোচনা ওনারা করবেন, সাংবাদিক হিসেবে করবেন, রাজনৈতিক মতাদর্শের কারণে করবেন। দ্বিতীয় হচ্ছে আপনি দেখেন আমরা সরকারের প্রধানের আচরণের মধ্যে অনেক পার্থক্য দেখতে পাচ্ছি। আমি আজকে তারেক রহমানের একটা বক্তব্য শুনলাম, উনি মালয়েশিয়ান যে বাংলাদেশি ডায়াসপোরা আছে তাদের উদ্দেশ্যে উনি বক্তব্য রেখেছেন। উনি 1 ঘন্টার মতো বক্তব্য রেখেছেন। পুরো বক্তব্যটাই ছিল ওনার পরিকল্পনা নিয়ে। অথচ আপনি যদি দেখেন শেখ হাসিনার আমলে, শেখ হাসিনা যত জায়গায় বক্তৃতা দিয়েছে বিদেশে, সেখানে উনি সবসময় হেট্রেট করেছেন বিরোধী দলের বিরুদ্ধে, অন্যান্য দলের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে। আমি দেখলাম তারেক রহমান তার বিরোধীদের ব্যাপারে কোনো কথা বলেন নাই। এটা একটা পার্থক্য। তারেক রহমানের চলাফেরা জীবনযাত্রার মধ্যে আমরা একটা সিম্পলিসিটি দেখতে পাচ্ছি, এক ধরনের জায়গা দেখতে পাচ্ছি। এখন এইটাকে যদি উনি ওনার নেতাকর্মীদের মধ্যে প্রভাবিত করতে পারেন, প্রসারিত করতে পারেন, এটার চাপটা যদি বিরোধী দলের উপরও যায়, বিরোধী দলও যদি এক ধরনের এই মানে সভ্য রাজনীতির জায়গায় অভ্যস্ত হতে পারেন, তাইলে আমরা একটু চেঞ্জ দেখতে পাবো। এখন আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে এই যে কথাটা বারবার আসছে
যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা থাকবে কিনা। দেখেন আওয়ামী লীগের তো প্রায় আমরা যদি হিসাব করি একটা সময় আওয়ামী লীগের ভোট ছিল 40%, কখনো কখনো আমরা দেখেছি এটা 30%, কখনো কখনো আমরা দেখেছি 20%। এই যে আনিস আলমগীর ভাই বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে নাই, আওয়ামী লীগ যে নির্বাচনে নাই এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আওয়ামী লীগ, আমাদের দায় নাই। কেন নাই আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আওয়ামী লীগ যেই সংস্কৃতিটা চালু করে দিয়ে গেছে, আপনি রাতারাতি এই সংস্কৃতি থেকে বেরোতে পারবেন না। আপনি দেখেন আমরা যদি এখন বলি যে আওয়ামী লীগের সাথে আসেন আমরা একটা রিকনসিলিয়েশন প্রসেস করি, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, যেটা বিএনপির ধারায় আছে। আপনি দেখবেন জামাতের আমিরও একবার বলেছিল যে আমরা ক্ষমা করে দেব। বিএনপির এই মহাসচিবকে দেখবেন ওনার এলাকায় নির্বাচন উনি বলেছেন যে আপনারা যারা নৌকার লোক তো নাই আপনাদের, আপনারা ধানের শীষে ভোট দেন, আমরা আছি আপনাদের সাথে। আমরা এক ধরনের বিএনপি বলেন জামাতের মধ্যে এক ধরনের নানা ধরনের পরিস্থিতি দেখি যে তারা হয়তো সমালোচনায় হতে পারে যে তারা ভোট পাওয়ার জন্য এটা করেছেন এবং তারা সফলও হয়েছেন। আপনি দেখবেন তাহলে 70% লোক তো এবারে ভোট দিয়েছে, তাই না? এবং দেখবেন জামাত অভিযোগ করছে যে বিএনপির লোকেরাদেরকে আওয়ামী লীগের লোকেরা ভোট দিয়েছে, আবার বিএনপির লোকেরা অভিযোগ দিচ্ছে যে জামাতের বিভিন্ন জায়গায় জামাতের লোকদেরকে আওয়ামী লীগের লোকেরা ভোট দিয়েছে। মৌলিক কথা হচ্ছে দুই পক্ষকেই কিছু না কিছু জায়গায় আওয়ামী লীগের লোকেরা ভোট দিয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী দেয় নাই, কিন্তু ভোটিং বিহেভিয়ারে তাদের যে বাংলাদেশের লোকেরা আছে তারা ভোটদানে অংশগ্রহণ করেছে, ভোট দিয়েছে। আমার কথা হচ্ছে যে এই একটা শক্তি যে জনগণ, যে তার আওয়ামী লীগকে সাপোর্ট করার লোক আছে, এই লোকগুলোর রাজনৈতিক পরিণতি কি হবে, তারা কি করবে যতক্ষণ পর্যন্ত তারা আকারে ইঙ্গিতে, হ্যাঁ আপনি দেখবেন আমাদের মধ্যে এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, সাংবাদিক আছে, যারা ইউনুসকে বিশ্ব বাটপার ডাকে। কখন ডাকে? ইউনুস ক্ষমতায়, আপনি ইউনুসকে বিশ্ব বাটপার ডাকছেন বা ইউনুস চলে গেছে এখনও ডাকছেন। ওয়েল, এটা আপনার গণতান্ত্রিক ক্ষমতা, শক্তি, আপনি বলতে পারেন। না না, ক্ষমতা ডাকে না। কিন্তু হাসিনাকে আপনি এখনো বলেছেন খুনি, এখনো বলেছেন ফ্যাসিস্ট, বলেন নাই কিন্তু আমি নাম ধরে বলতে পারবো। ইভেন আনিস আলমগীর ভাইয়ের কোনো কথায় আমি পাই নাই যে উনি হাসিনাকে কখনো খুনি বা ফ্যাসিস্ট বলেছেন। ঠিক আছে, ক্ষমতায় থাকতেও বলেন নাই, হাসিনা পালিয়ে যাওয়ার পরও বলেন নাই। এই যে সূক্ষ্ম পার্থক্যগুলো আমি যেটা বলছি, এই যে আপনি এখন ইউনুসকে বিশ্ব বাটপার বলবেন, সেটা আমি বলছি, আমার সাথে বাটপারি করেছে, সেটাই আমি বলছি। আমাকে বলছে হাসিনা আপনার সাথে কিছু করে নাই। না, হাসিনা আমারে করে নাই, কিছু হাসিনা আপনাকে করে নাই, সেটা আমি বুঝাতে চাচ্ছি। হাসিনা জাতির সাথে করেছে, জাতি বলবে, কিন্তু আমার সাথে পার্সোনালি যদি হয়ে থাকে বাটপারি, আমাকে বলবে যে আপনি কথা বলেন আর আমাকে জেলে দেবে, তো আমি বাটপারকে বাটপার বলবো না। সেজন্যই তো বললাম আপনি তাকে বাটপার বলেছেন, আমার সাথে ধন্যবাদ ইয়ে করেন, আমার সাথে খালেদা জিয়া করেন, আপনি শুধু হাসিনা আমি আপনাকে বলছি, আমার সাথে অনেকে তো করে নাই, আমি আপনাকে বলছি আপনি ইউনুসকে বিশ্ব বাটপার ডাকছেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি গণতান্ত্রিক শক্তিটা অ্যাপ্লাই করেছেন, কিন্তু এটা আপনার জ্বালা হচ্ছে। না না, আমার কোনো জ্বালার কিছু না, আমার কোনো জ্বালা না। আপনাদের জামাতের এবং এনসিপি কেন এত জ্বালা ইউনুসকে সমালোচনা করলে? আমি তো আপনাকে ধন্যবাদ দিচ্ছি। না, আপনারা আপনি ইউনুসকে বিশ্ব বাটপার ডেকেছেন, এইজন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি, হয়েছে তো? না, আপনাকে আপনাকে ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি এইভাবে যে কারণ আপনি গণতান্ত্রিক শক্তিটা, আপনার যে স্বাধিকার, কথা বলার অধিকারটা আপনি পেশ করতে পেরেছেন। কিন্তু কষ্ট পাচ্ছি যে আপনার অতীতেও বর্তমানেও কখনো শেখ হাসিনার শাসনকে একটা স্বৈরতান্ত্রিক শাসন, আমি তো বলতেছি, আমি তারেক জিয়াকেও বলি নাই, আমি খালেদা জিয়াকেও বলি নাই, আমি এরশাদকেও বলি নাই, না না না, আমি ইউনুসকে বলেছি বাটপার। তো আপনার কাছে কেউই মানে ধরেন শেখ হাসিনা ভোট চুরি করেছে, উনি তাকে ভোট চোর বলেন নাই, হ্যাঁ, এই জন্য আপনাকে নিন্দাবাদ জানাচ্ছি। ঠিক আছে, একটু আগে ধন্যবাদ দিয়েছি, শাসনে ভোটই হয় নাই, আমি আপনাকে ভোট চোর তো আর কি বাকি থাকে কি, আমি আপনাকে নিন্দাবাদ জানাচ্ছি। বলেন, আপনি ভোট চোর বলতে পারেন, আমি শেখ হাসিনাকে যে আপনি ফ্যাসিস্ট বল, আপনি শুনেন একটা কথা, আপনি আমার একটা কথা শুনেন, আমার কথা, আপনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন, শেখ হাসিনাকে খুনি বলেন, শেখ হাসিনাকে ভোট চোর বলেন, আজ পর্যন্ত কেউ কি আমাকে বলতে পারবে আমি তার প্রতিবাদ করেছি? না না না, সেটা তো তার বলার অধিকার। না না, ঠিক আছে, তো আমি কেন বলতে পারবো না? আমি বলছি না, আমি কেন বাটপারকে বাটপার বলতে পারবো না? আমি আপনাকে বলি নাই তো আপনি বলতে পারবেন না। ভাই, আপনি ভালো করে বুঝেন, আবার বলতেছি, আপনি ইউনুসকে বিশ্ব বাটপার ডেকেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আপনি শেখ হাসিনাকে ভোট চোর ডাকেন নাই, এরশাদকে স্বৈরাচার ডাকেন নাই, এজন্য আপনাকে নিন্দাবাদ। ব্যস্ত হইল, ধন্যবাদ, এটা পরিষ্কার। আনিস আলমগীর, আমি যে প্রশ্নটা ভাইকে করেছিলাম, মঞ্জু ভাইকে, সেই প্রশ্নটা আপনাকেও সেই এই আওয়ামী লীগের এই পরিণতি থেকে আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলো শিক্ষা নেওয়ার সুযোগ আসছে কিনা বা শিক্ষা নেবে কিনা, শিক্ষা নেবে কিনা সেটাই তো ওই আগের প্রশ্ন আপনাকে বললাম, যে যেটা হওয়ার দরকার ছিল এবং সেটা এই রাজনৈতিক দলগুলো এটা ব্যর্থতার দিকে চলে গেছে, যে যেই অভ্যুত্থানে যে স্বপ্ন, সেই স্বপ্নের জায়গায় নাই, তো তাতে করে যে শিক্ষা তো কীভাবে নিচ্ছে?
শিক্ষা তো না যায়, তো আমি বলছি যে জনগণকে শক্তি মনে করছি, কিন্তু জনগণের কাছে যাচ্ছি না। তাহলে শিক্ষা না নিলে কি আওয়ামী লীগের মতো ভোটের পরিণত হবে? অধিকার নিয়ে আমাদের নাই, পরমত সহিষ্ণুতা নাই, আমরা কি কথা বলবো সেটা নিয়ে আমাদেরকে ট্যাগিং করছে, যে এই যে শেখ হাসিনাকে বলে নাই, এমকে বলেছে, তারপরে রাস্তায় আসো দেখিয়ে দেব, এবং এখন সরকারি সমালোচনা করলে সে স্বৈরাচারের দোসর। এই যে বিষয়গুলো চলতেছে একটার পর একটা, পরমত সহিষ্ণুতার যে এত অভাব, যেটা বিশেষ করে ইউনুস সৃষ্টি করে দিয়ে গেছে, মব সংস্কৃতির ফলে সাথে সাথে এটাও সৃষ্টি করে দিয়েছে, তুমি অন্যের কথা শুনবা না। তোমার সাথে আমরা যে এখানে, তবু ভাগ্য ভালো উনি আমাকে গায়ের উপর এসে মারতে আসে নাই, হ্যাঁ, যে পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে তুমি কথাই বলতে পারবা না। তো এই যে সংস্কৃতি, আমরা কিন্তু শেখ হাসিনার আমলেও এটা দেখি নাই। শেখ হাসিনার আমলেও আমরা যে ভিন্ন মতের লোকদের সাথে বসছি, খাইছি, বসতে পারছি, তারাও আসতে পারছে, কিন্তু এই আমলে দেখতেছি যে তারা এক একজন এত বিপ্লবী হয়ে গেছে আবার, যে শেখ হাসিনার পুরো আমলে আমি দেখি নাই যে দুইটা কথা তার বিরুদ্ধে বলছে। সেও নাকি জুলাই বিপ্লবী, সে বিরাট বিপ্লব করে ফেলছে এবং এখন ধমক দেয়। আমি বলছি ভাই, 14 বছর 15 বছর আমি কি লিখছি সেটা দেখ, আমি পক্ষেও লিখছি বিপক্ষেও লিখছি, তুই কি লিখছিস? তুই তো লুঙ্গির তলে টুকিয়েছিলে, তুই তো আমি যখন লিখছি তুই তো সেগুলো দেখিস নাই। সো বিষয়টা হচ্ছে, পার্থক্য হচ্ছে ওই জায়গায়। আপনি এখন দেখবেন যে কিছু ভুইফোড় বিপ্লবী বের হয়ে গেছে, যারা নিজেদের সমস্ত কিছু করছে, মানে নিজেদেরকে বিপ্লবী জাহির করছে। এখন এটা কিন্তু মঞ্জু ভাই সরকারের জন্য ক্ষতি হবে, এগুলোকে যদি আশকারা দেওয়া হয়। এবং আজকে যে এই ইয়েদের মারা হলো, সাংবাদিকদের মারা হলো, আপনি তো এই সাংবাদিক হিসেবে এই প্রসঙ্গটা তুললেনই না। আপনি 6 জন সাংবাদিককে যে পিটালো এবং একজনকে গুরুতর আহত করলো, কে করলো? সরকারি দলও করে নাই, বিরোধী দল করেছে। সো এই ধরনের সংস্কৃতি যদি চলতেই থাকে, তাহলে সরকার বিরোধী দল, পরিবর্তনটা কোথায়? আমি বলতে চাচ্ছি যে আমরা সহ অবস্থান করব, আমরা পরের মত সহ্য করব, এবং দেশটাকে এগিয়ে নিতে হলে আমাদের সবাই একযোগে নিতে হবে। আপনি আওয়ামী লীগকে নিঃশেষ করে আমি এগিয়ে যাব, এটা তো দুঃস্বপ্ন। আওয়ামী লীগ এমন একটা দল যে 49 সালে সৃষ্টি হয়ে একটার পর একটা বাংলাদেশের যত বড় বড় বাঘ যেগুলোই ছিল, 66 আপনি 6 দফা বলেন, 69-এর গণ অভ্যুত্থান বলেন, 70-এর নির্বাচন, 71-এর বিজয়, সবকিছুতে আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল। বাকশাল কায়েমটা বাদ দিচ্ছেন কেন? যখন বলবেন বাকশাল কায়েমও ছিল, একটা সিরিয়াল বলবেন, হ্যাঁ বাকশাল কায়েমও ছিল, একটা বাদ দিয়ে যান না বাদ দেব না। বাকশাল কায়েমও ছিল, কিন্তু বাকশালকে ভিন্ন অর্থে ওনারা প্রচার করেন। বাকশাল যদি কায়েম হইতো তাহলে আমাদের শাসন আজকে আমরা চীনা থাকতাম, আমরা চীনের যে উন্নতি। বাকশাল হলে আপনি সাংবাদিক হইতে পারতেন না। না, 4টা পত্রিকাতে ছিল রে ভাই। তো আপনি বলেন যে আগাছা সাংবাদিক হতো না, আমি তো ঢাকা ইউনিভার্সিটি সাংবাদিকতা পড়ে সাংবাদিক হতে আসছি। আপনি চুঙ্গা আলা এত আগাছা সাংবাদিক দেখতেন না, এটা বলেন ওই যদি থাকতো। তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেব। আওয়ামী লীগের আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমরা এটা বলতেছি, যে মেন্টালিটি নিয়ে আমরা যদি আগাই, কিংবা বিএনপিকেও বা জামাতকে নিঃশেষ করে দিয়ে শেখ হাসিনা এগিয়ে যাবেন যে চিন্তা করেছেন, উনি কি তার পরিণতি দেখেন নাই? ঠিক একই পরিণতি এভাবে হবে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে সহিষ্ণুতা না আসি। আমরা যদি একযোগ হয়ে আমাদের কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের সমঝোতা সরকারের হতে হবে, নতুবা কিন্তু দেশে অস্থিতিশীলতা থাকবে। সেই সমঝোতাটা কি দ্বিপাক্ষিক হবে, না মঞ্জু ভাইয়েরা দুতিয়ালি করবে, না বহির্রাষ্ট্র দুতিয়ালি করবে, আমরা কেউ জানি না, কিন্তু এটা অপরিহার্য যে আমাদের মহামিলন সবার। অসংখ্য ধন্যবাদ দুজনকে। আমি একটু ছোট্ট করে বলি যে আলমগীর ভাই বলছেন, আনিস আলমগীর ভাই, যে উনি লিখতে পারছেন আওয়ামী লীগ আমলে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আওয়ামী লীগ আমলে মাহমুদুর রহমান লিখতে পারে নাই। মাহমুদুর রহমান লিখছে, তখন তাকে জেলে যেতে হয়েছে। পার্থক্যটা এখানেই। আমি বলছি না যে উনি লিখেন নাই, উনি ওই যে কুসুম কুসুম লিখার জন্য উনি কিন্তু বলছেন হাসিনা তো আমাকে খুন করে নাই, আমার উপর তো হাত দেয় নাই। এই জন্যই তো আপনার উপর হাত দেয় নাই, অন্যদের উপর হাত দিছে। যখন অন্যদের উপর হাত দেয়, যেমন আপনার উপর যদি এখন কেউ হাত দেয়, আমি যদি প্রতিবাদ না করি, আমি যদি সহানুভূতি না দেখাই, তাইলে দেখা যাবে যে আমি আসলে ওটাকে সাপোর্ট করছি। এখন আরেকটা বিতর্ক না, হবে। আপনি আওয়ামী লীগের কথা বলছেন, আওয়ামী লীগের ইতিহাসের কথা বলছেন, কিন্তু আওয়ামী লীগ যে 3টা ভোট চুরি করেছে, আওয়ামী লীগ যে 1400 লোক খুন করেছে, এটা বলছেন না। আপনি এখন বলেন না, কিন্তু এখন বলার সময় আওয়ামী লীগ খুব ঐতিহ্য সুন্দর করে বলেছি তাদের। আপনি যখন দাবি করবেন, মঞ্জু ভাই কি আমি বলছি কিনা জয়নাল বলো, আপনি যখন দাবি করবেন, আপনি যখন দাবি করবেন তখন পুরোটাই করবেন। দায়, ওই যে আপনি একটু করে বলেছেন যে পরিণতি থেকে যদি কেউ শিক্ষা না নেয়, তাহলে যেটা হয়, ইতিহাস বলে না যে ইতিহাস ঘুরে ঘুরে আসে।
আওয়ামী লীগের উপর কিন্তু খুব ম্যাসিভ আকারে দুটো পরিণতি হয়েছে ইতিহাসে, এই যে ৭৭ বছরে। একটা হলো ৭৫-এর 15ই আগস্ট, এবং এটা অনেকটা কাকতালীয় যে আবার ২০২৪ সালের আগস্টেই একই রকম পরিণতিটা হয়েছে। দুইটা পরিণতির দুই রকম ভিন্নতা আছে। ৭৫-এ যে পরিণতিটা হয়েছিল, ৭৫-এ যে পরিণতিটা, সেটাতে এক ধরনের সিম্প্যাথি তৈরি হয়েছিল আওয়ামী লীগের প্রতি। কারণ ৭৫-এ আওয়ামী লীগের নেতাদের উপর একটা নির্বিচার, একটা মানে রক্তক্ষয়ী ঘটনা ঘটেছিল, যার কারণে কিছুদিন পরেই যে ক্ষোভটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে আওয়ামী লীগের প্রতি একটা সফট কর্নারে তৈরি হয়েছে। এবং পরবর্তী ২১ বছর শেখ মুজিবের হত্যাকাণ্ড, তার সন্তানের হত্যাকাণ্ড, তার পরিবার পরিজনের হত্যাকাণ্ড, এই জিনিসগুলোর একটা বলা যায় যে এক ধরনের মানুষের মধ্যে একটা আবেদন তৈরি করেছিল। দেখেন, শেখ মুজিবুর রহমান কিন্তু বাংলাদেশের ইতিহাসের মানে একটা ঐতিহাসিক স্তম্ভ, একটা ব্যক্তিত্ব, যার নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে। এবং যতই বিতর্ক থাকুক, মানুষ কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে তার নেতৃত্বেই রাষ্ট্রটা একটা পুনর্গঠন প্রক্রিয়াটা শুরু হয়েছিল। কিন্তু খুব অল্প সময়ে উনি অজনপ্রিয় হয়েছেন। কেন অজনপ্রিয় হয়েছেন? কারণ উনি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কিন্তু ক্ষমতায় বসে এসে দেখা গেল যে উনি গণতান্ত্রিক যে চর্চা সেটাকে উনি রুদ্ধ করেছেন। এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে কে? তার দলের লোকেরাই বিদ্রোহ করেছে। সেখানে কিন্তু তখন বিএনপি নামক দল ছিল না, জামাত নামক দল তো নিষিদ্ধ এবং খুবই দুর্বল অবস্থায় ছিল, মুসলিম লীগ তো বলতে গেলে এক নিষিদ্ধ দল তখন। সুতরাং আমরা দেখলাম যে খুব অল্প সময়েই আওয়ামী লীগ থেকেই জাসদ নামক একটা বিপ্লবী বিদ্রোহী দলের উত্থান ঘটেছে, এবং তাদের সাথেই তাদের সংঘাতটা শুরু হয়েছে। ৭০ সালের নির্বাচন যদি আপনি দেখেন, তাহলে দেখবেন ৯০%-এরও বেশি ভোট নৌকার পক্ষে মানুষ দিয়েছিল। তাহলে ৭০-এর পরে ৭১, ৭২, ৭৩, ৭৪-এ সেই দুর্ভিক্ষ, এবং ৭৫-এ এসেই মানে এরকম একটা বিয়োগান্তক ঘটনা। এবং ঐতিহাসিকভাবে যেটা সত্য কথা, যে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন এরা বেশিরভাগই আওয়ামী লীগের লোক, এবং এরা কিন্তু মুক্তিযোদ্ধাও। আপনি দেখেন, শেখ মুজিবের মৃত্যুর জন্য প্রধানত দায়ী করা হয় কাকে? খন্দকার মোশতাককে। খন্দকার মোশতাক আওয়ামী লীগেরই নেতা। আর যারা সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন তারা সবাই কিন্তু সেনাবাহিনীর সদস্য, এবং তারা মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা তারা। তো এই অবস্থান থেকে 15ই আগস্টের পরে আওয়ামী লীগের যে উত্থান, সেই 21 বছর পরে অনেক সংগ্রাম লড়াই করে শেখ হাসিনা দেশে ফিরে, কারণ শেখ হাসিনা এবং শেখ রেহানার প্রতি মানুষ একটা মমত্ববোধ ছিল, তারা এতিম, মা বাবাকে একসাথে হারিয়েছেন এবং তারা দেশের বাইরে ছিলেন। শেখ হাসিনা এসে তিনিও কিন্তু এক ধরনের গণতান্ত্রিক সংগ্রাম, এরশাদ বিরোধী আন্দোলনে উনি রাজপথে কষ্ট করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য। অনেক আঁকাবাঁকা পথ আছে, দোষ ত্রুটি নাই আমি বলবো না, কিন্তু আঁকাবাঁকা পথের পরে যখন 96-তে তারা ক্ষমতায় আসলেন, আবার সেই 96-তে ক্ষমতায় আসার পরে দেখা গেল পরের এক রেজিমেই তারা অজনপ্রিয় হয়ে গেলেন। এবং পরের বছরের নির্বাচনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগের আবার মানে বিপর্যয় ঘটলো, আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা হারালেন। 2008-এ তারা যখন আবার ক্ষমতায় আসলেন, সেটা ছিল একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন। যাই হোক, 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ যখন আসলো, এই 2008 থেকে 2024 পর্যন্ত এই যে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা, ফ্যাসিবাদ কায়েম করা, গুম খুন, নৈরাজ্য, তারপরে আপনার দেশের টাকা পাচার সহ এমন কোনো পরিস্থিতি নাই যেটা আওয়ামী লীগের দ্বারা হয় নাই। যেটা 24-এ এসে আমরা দেখলাম যে কোনো রাজনৈতিক দলের প্রথাগত আন্দোলন ছাড়াই সাধারণ জনগণের অংশগ্রহণ, ছাত্রদের অংশগ্রহণে আওয়ামী লীগের পতনটা হলো। এখানেই পার্থক্য 75-এর সাথে আপনার 24-এর, যে 75-এ আওয়ামী লীগকে একটা হত্যাকাণ্ডের শিকার করে ক্ষমতা ছাড়তে হয়েছে, আর এখানে আওয়ামী লীগ পালিয়ে গেছে। কারণ শেখ মুজিবুর রহমান তার বাংলাদেশের বুকে দাঁড়িয়ে রক্ত দিয়েছেন, সেখানেই তিনি নৃশংস বা নির্মমভাবে নিহত হয়েছেন। কিন্তু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের টোটাল প্যানেলকে দেখা গেল যে তারা রাতের অন্ধকারে, কেউ দিনের বেলা, কেউ নানা ছদ্মবেশে তারা কিন্তু পালিয়ে গেলেন। এবং কীভাবে পালিয়ে গেলেন? আওয়ামী লীগ কিন্তু একটা শক্তিশালী দল, তার পার্লামেন্টে তার মানে 2/3-এরও বেশি ক্ষমতা, এই অবস্থায় তারা পালিয়ে গেল। এই জায়গাটায় আওয়ামী লীগকে যেই মানে যে একটা কদর্য অবস্থান তাকে যেতে হয়েছে, এইটা কনসিকুয়েন্স খুবই খারাপ। তা আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বলেছিলেন যে 75-এর পরে 21টা বছর পরে তারা আবার ক্ষমতা আসতে পেরেছিলেন বা সফট মেন্টালিটি তৈরি হয়েছে। এই 24-এর যে হত্যাকাণ্ডের যে অভিযোগ,
এই অভিযোগ থেকে কখন মুক্তি পাবে বলে মনে হয়? আপনি 21 বছর নাকি আরও সময় লাগতে পারে? যে এই যদি মানুষের মধ্যে যদি সফট মেন্টালিটি তৈরি হয় তাহলে কি আওয়ামী লীগ আবার ফিরবে, বা কতদিন পরে ফিরতে পারবে বলে মনে হয়? দেখেন, রাজনীতি তো একটা রাজনীতিতে নানা উত্থান পতন ডাইনামিজম আছে। আমি একদম এক বাক্যে বলবো না যে আওয়ামী লীগের উত্থানের আর কোনো সুযোগ নাই, কিন্তু আমি বলবো যে বাংলাদেশের রাজনীতির যেই পট পরিবর্তন, আমরা সায়েন্সে একটা কথা আছে, আমাদের নিউটনের সূত্রের একটা তত্ত্ব আছে, সেটা হচ্ছে শক্তির সৃষ্টি বা বিনাশ নাই, সে কিন্তু এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তিত হয়। তাহলে আমরা 70-এ দেখলাম সব আওয়ামী লীগ, কিন্তু সেটা পরিবর্তিত হয়েছে, কখনো জাসদ, ন্যাপ, বিএনপি আকারে। আওয়ামী লীগের বহু নেতাকে আপনি দেখবেন পরবর্তী তারা বিএনপিতে জয়েন করেছে, পরবর্তী তারা জাতীয় পার্টিতে জয়েন করেছে। তা আমার ধারণা যে আওয়ামী লীগ নানা রূপান্তরে ঘটবে আওয়ামী লীগের মধ্যে, অর্থাৎ যারা নৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, যারা পালিয়ে গেছেন, তাদের মধ্যে একটা অংশের মৃত্যু ঘটবে, যারা বয়স্ক হয়ে গেছেন তাদের, আমরা ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাদের মৃত্যুর খবর হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যাদের বিরুদ্ধে এই অভিযোগটা নাই, আওয়ামী লীগের যে সমস্ত নেতাদের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ নাই, আওয়ামী লীগের বহু নেতারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা অনেক কাজ করেছেন, ভালো কাজ করেছেন, এই ধরনের রেপুটেশন আছে। কিন্তু সমস্যা হচ্ছে সে যখন ফ্যাসিবাদকে, গণহত্যাকে সমর্থন দিয়েছে, এই পয়েন্টে কিন্তু সেও পালিয়ে যেতে হয়েছে, সেও কিন্তু এলাকায় থাকতে পারছে না। এবং যারাই পোস্ট হোল্ড করেছেন অলমোস্ট মোরললেস তারা সবাই কিন্তু মামলায় পড়েছেন। এখন এই বিচারের যেহেতু আপনার 1300-1400 হত্যাকাণ্ড এবং 15 বছরে আওয়ামী লীগের নানা রকমের গুম খুনের কাহিনী আছে, এই টোটাল একটা জুডিশিয়াল প্রসেস তাকে ফেস করতে হবে। আপনি দেখেছেন বিএনপি জামাতের লোকেরাও কিন্তু একটা লম্বা বিচার প্রক্রিয়া, অনেকের তো ফাঁসি হয়ে গেছে, অনেকে নানাভাবে সর্বশান্ত হয়েছেন। তো আওয়ামী লীগকে কিন্তু এই জায়গাটা ফেস করতে হবে। আওয়ামী লীগের আরেকটা ডিমেরিটস হচ্ছে যে তার বিপক্ষ শক্তি কিন্তু অনেকগুলো, একটা দুইটা না। সে একদিকে বিএনপি তার বিপক্ষ শক্তি, একদিকে জামাত তার বিপক্ষ শক্তি, একদিকে নতুন তরুণরা যারা আছে তারা একটা বিপক্ষ শক্তি। এবং শুধু সেটা না, একই সাথে মিডিয়া, একই সাথে নানা ধরনের ব্যবসায়িক গ্রুপ, নানা জায়গাগুলো কিন্তু সে নানা ধরনের হোস্টাইলিটি তৈরি করেছে। কারণ সে বহু জায়গায়, সে প্রত্যেকটা জায়গায় মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, প্রশাসনে, পুলিশে, ব্যবসায়ীদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে। ফলে তার অ্যান্টি আওয়ামী লীগ যে বিরাট অ্যারেনা আছে, এরাই কেউ আওয়ামী লীগের উত্থানকে কেউ গ্রহণ করে নিতে চাইবে না বা নেবে না। এবং আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নতুন ধারার রাজনীতি না করবে, ততক্ষণ পর্যন্ত এত বড় পরিস্থিতি ট্যাকেল এবং এই প্রতিবন্ধকতা ট্যাকেল করতে গিয়ে আওয়ামী লীগের বহু পুরানো নেতাদেরকে দেখা যাবে তারা কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাবে।